হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে শুরু করছি ক্লাস। এটি এসএকিউ আকারে। দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও বা একটি বাক্যে উত্তর, যেগুলো শর্ট প্রশ্ন আকারে থাকে, ঠিক আছে? এসএকিউ প্রশ্ন। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর অবশ্যই শর্ট প্রশ্নের জন্য কিন্তু তোমরা কোনো সাজেশন করে যাবে না, কোনো সাজেস্টিভ প্রশ্ন পড়ে যাবে না, 100টা বা 200টা চালাকি সাজেশন করে যাবে না, কারণ শর্ট প্রশ্ন কিন্তু সাজেশন হয় না। বারবার বলছি, শর্ট প্রশ্নের জন্য টেক্সট বই খুঁটিয়ে পড়ো। তোমাদের কাছে যা যা বই আছে, টেক্সট বই যা যা কিনেছো, যদি কোনো সহায়িকা কিনে থাকো সেগুলো পড়ো। আর আমি যেগুলো দিচ্ছি অবশ্যই এগুলো ভালো করে দেখে যাও। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের তৃতীয় অধ্যায়, ইতিহাসের থার্ড চ্যাপ্টার থেকে এসএকিউ টাইপের প্রশ্ন, ঠিক আছে? চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, ডেইট্রিক ব্র্যান্ডিস কে ছিলেন? ডেইট্রিক ব্র্যান্ডিস ছিলেন একজন বনাঞ্চল বিশারদ। রংপুর কৃষক বিদ্রোহ কবে অনুষ্ঠিত হয়? 1783 খ্রিস্টাব্দে। ডেইট্রিক ব্র্যান্ডিস কোথাকার বনাঞ্চল বিশারদ ছিলেন? না, জার্মানির বনাঞ্চল বিশারদ ছিলেন। ব্রিটিশ সরকার কাকে ভারতে প্রথম ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করেছিলেন? এটা উত্তর হবে ডেইট্রিক্স ব্র্যান্ডিসকে ব্রিটিশ সরকার ভারতে প্রথম ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করেছিলেন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কবে গঠিত হয়? ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় 1864 খ্রিস্টাব্দে। কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয়? না, ডেইট্রিক ব্র্যান্ডিসের প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয়। ভারতে অরণ্য আইন কবে পাশ হয়? 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন পাশ হয়। ভয়েলকার কে ছিলেন? ভয়েলকার ছিলেন একজন কৃষিবিদ। ভয়েলকার কবে ভারতে আসেন? 1894 খ্রিস্টাব্দে। রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল কিসের বিরুদ্ধে? কোম্পানির ইজারাদারি ব্যবস্থার বিরুদ্ধে রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল। ডোমন মাঝির পরিচয় কি? না, ডোমন মাঝি ছিলেন সাঁওতাল বিদ্রোহের একজন নেতা। কে রংপুর বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? নুরুল উদ্দিন রংপুর বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। পাইক শব্দের অর্থ কি? পাইক শব্দের অর্থ হলো লেঠেল বাহিনী। রংপুর কৃষক বিদ্রোহের ফলে কে ইজারাদারের পদ থেকে অপসারিত হন? রংপুর কৃষক বিদ্রোহের ফলে দেবী সিংহ ইজারাদারের পদ থেকে অপসারিত হন। কবে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয়? ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় 1908 খ্রিস্টাব্দে। চুয়াররা কোথায় ছিল? চুয়াররা মেদিনীপুর জেলায় ছিল। ভিডিওটা শেয়ার করে দাও স্টুডেন্টস। তোমরা অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। প্রত্যেক দিন কিন্তু আমি শর্ট প্রশ্নের জন্য তোমাদের ক্লাস নিয়ে আসছি। দেখো, চুয়ারেরা কোন ধরনের আদিবাসী ছিল? মেদিনীপুর জেলায় জঙ্গলমহল এলাকার চুয়ারেরা ছিল ভূমিজ আদিবাসী। কবে হো বিদ্রোহ হয়েছিল? 1821 খ্রিস্টাব্দে। কবে বুন্দেলা রাজপুত বিদ্রোহ হয়েছিল? সংঘটিত হয় 1842 খ্রিস্টাব্দে। বুন্দেলা রাজপুত বিদ্রোহ সংঘটিত হয়। পাইকান বলতে কি বোঝো? পাইকরা যেসব নিষ্কর জমি ভোগ করত তাকে বলা হয় পাইকান। দামিনী কোহ কি? পাহাড়ের প্রান্তদেশকে বলা হয় দামিনী কোহ। পাইকান শব্দের অর্থ কি? পাইকান শব্দের অর্থ নিষ্কর জমি। 1768 খ্রিস্টাব্দে ধলভূমির রাজা কে ছিলেন? না, জগন্নাথ সিংহ 1768 খ্রিস্টাব্দে ধলভূমির রাজা ছিলেন। শ্যামগঞ্জন কবে চুয়ার বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন? না, শ্যামগঞ্জন চুয়ার বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন 1771 খ্রিস্টাব্দে। 1798 থেকে 99 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন? না, 1798 থেকে 99 খ্রিস্টাব্দের মধ্যে দুর্জন সিং ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা। কত খ্রিস্টাব্দে কোম্পানি ছোটনাগপুরের শাসনভার গ্রহণ করেছিলেন? কত খ্রিস্টাব্দে কোম্পানি ছোটনাগপুরের শাসনভার গ্রহণ করেছিল? না, কোম্পানি ছোটনাগপুরের শাসনভার গ্রহণ করেছিল 1820 খ্রিস্টাব্দে। ওয়াহাবি শব্দের অর্থ কি? ওয়াহাবি শব্দের অর্থ পুনর্জাগরণ বা নবজাগরণ। তিতুমিরের প্রকৃত নাম কি? তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। পাইকান শব্দের অর্থ কি? পাইকান শব্দের অর্থ হলো নিষ্কর জমি। কত খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের সূত্রপাত হয়? 1768 খ্রিস্টাব্দে। সংরক্ষিত অরণ্য তৈরি হয় কত খ্রিস্টাব্দের আইন দ্বারা? সংরক্ষিত আইন তৈরি হয় 1778 খ্রিস্টাব্দের আইন দ্বারা। দিকু কাদের বলা হয়? ছোটনাগপুরের স্থানীয় উপজাতিরা বহিরাগতদের দিকু বলতো। তো স্টুডেন্টস, এই ছিল 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে এসএকিউ পার্ট 1। এটি প্রথম ক্লাস। এরপরে আমি ভিডিও নিয়ে আসবো আবার, মানে শূন্যস্থানে যেমন তোমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে ভিডিও দিয়েছি, ঠিক তেমনি এই এসএকিউ আমরা কিন্তু থার্ড চ্যাপ্টার পার্ট 1, পার্ট 2 করে শেষ করব। অবশ্যই তোমরা আমার ভিডিওটা ফলো করো, আমার চ্যানেলটা শেয়ার করে রেখো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার এই ভিডিওগুলো, আমার ক্লাসগুলো যাওয়া চাই। তোমরা মনে রাখবে, শর্ট প্রশ্নের জন্য কিন্তু কোনো দিন কোনো সাজেশন করে যাবে না। শর্ট প্রশ্ন সাজেশন করতে গেলে কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।